আচ্ছা, আজকের ম্যাচটা কি এইবারে সুপার কাপের এখনো অবধি সবথেকে বড় আপসেট বা সবথেকে বড় অঘটনের ম্যাচ বলা যেতে পারে? ডেফিনেটলি বলা যেতে পারে, কারণ ইন্টার কাশি যারা আই লিগের একটা টিম, যারা আই লিগে এবারে আপাতত রানার্স আপ, আই ক্যান রিপিট, কারণ ইন্টার কাশি ডেফিনেটলি সিএএসএ মুভ করবে এবং সেখানে গিয়ে রেজাল্ট কী আসবে আমরা কেউ জানি না। তো সেই ইন্টার কাশি বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিচ্ছে এবং অবশ্যই পেনাল্টি শুট আউটে ম্যাচ যাচ্ছে। সেই পেনাল্টি শুট আউটে ইন্টার কাশি বেঙ্গালুরু এফসিকে হারাচ্ছে, যে বেঙ্গালুরু এফসি এইবারের সিজনে আইএসএলে অন্তত পক্ষে অন্যতম একটা সফল ক্লাব, যারা আইএসএল লিগ স্টেজেও ভালো পারফরমেন্স করেছে, যারা নকআউট স্টেজে ফাইনাল অবধি রিচ করে ফাইনালে হেরেছে, অর্থাৎ আইএসএল কাপের রানার্স আপ একটা টিম। এবং অন্ততপক্ষে ইন্টার কাশির থেকে বাজেট ওয়াইজ বলো, প্লেয়ারদের কোয়ালিটি ওয়াইজ বলো, অনেক সুপিরিয়র একটা টিম। এবং অবশ্যই ইন্ডিয়ান ফুটবলে এক্সপিরিয়েন্সড প্লেয়ারের কথাও যদি বলা হয়, তাহলেও সেখানে ইন্টার কাশির থেকে বেঙ্গালুরু প্লেয়াররা অনেক এগিয়ে। বাট সেই টিমটাকে অন্ততপক্ষে তাদের বাজেটের হাফের একটা বাজেটের টিম তাদের পেনাল্টি শুট আউটে হারিয়ে দিয়ে সুপার কাপ থেকে ছিটকে দিল। এবং সেই ইন্টার কাশি আপাতত যে ম্যাচ চলছে সেই ম্যাচের রেজাল্ট ওয়াইজ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে, যে ম্যাচটাও কিন্তু একটা টানটান উত্তেজক ম্যাচ ডেফিনেটলি থাকবে। আজকে যারা ম্যাচটা দেখেছে, যারা ইন্টার কাশি ভার্সেস বেঙ্গালুরু দেখেছে, তারা এই ম্যাচটাকে উপভোগ করেছে। কারণ ইন্টার কাশিকে দেখে যে জিনিসটা ফিল হয়েছে, যেটা আই লিগে ওদের সাথে হয়েছে, সেই প্লেয়ারদের কোথাও একটা রাগ, কোথাও একটা দেখিয়ে দেওয়া জেদ অন্ততপক্ষে আজকের ম্যাচের না শুরু থেকে কাজ করছিল। অন্ততপক্ষে প্রথম মিনিট থেকে ইন্টার কাশির মধ্যে সেই একটা এনার্জি ছিল কি দে হ্যাভ টু উইন দিস ম্যাচ বাই এনি হাউ। অন্ততপক্ষে একটা কোথাও একটা এক্সাম্পল সেট করতে হবে, একটা কোথাও স্ট্যান্ডার্ডকে ওদের মেনটেন করতে হবে, যেটা ওরা আই লিগে শো করেছে। এবং মাথায় রাখা দরকার যে কোচ অ্যান্তোনিও লোপেজ হাওয়াস তিনি দেশে ফিরিয়ে গিয়েছেন, তার পরিবারে সুখবর, এবং আমরা ওকে ভালোবেসে দাদু বলে ডাকি, কিন্তু উনি বাস্তবেই নিজের পারিবারিক জীবনে দাদু হয়েছেন। তো তিনি দেশে ফিরে গেছেন। জনি কাউকো আজকের ম্যাচে অ্যাভেলেবেল ছিল না। অ্যান্ড সারপ্রাইজিংলি আমাদের অন্যতম পছন্দের একজন প্লেয়ার, দ্য লর্ড পাসি, টিমের ক্যাপ্টেন, যাই হোক এইবারে পারফরমেন্স ইন্টার কাশি জার্সিতে ভালো, কারণ হাওয়াসের বেল ট্রিটমেন্টে সুমিত পাসিও ভালো পারফরমেন্স করেছে, সেই সুমিত পাসিও আজকে অ্যাভেলেবেল ছিল না। কিন্তু তারপরেও যেভাবে আজকে ইন্টার কাশি খেলেছে, যেভাবে বেঙ্গালুরু থেকে কম শক্তি নিয়েও বেঙ্গালুরুর বিরুদ্ধে লাস্ট মিনিট অবধি ফাইট করেছে, একদম শেষকালে একজন বাঙালি প্লেয়ারের সেট আপ থেকে একটা গোল ইন্টার কাশি একদম ফাইনালি তুলে নিয়ে ইকুয়ালাইজার বের করে এনেছে। এবং যখন আমরা পেনাল্টি শুট আউটে দেখলাম যে শুভমের মতো একজন ইয়াং গোলকিপার, যার ভুলেই অ্যাকচুয়ালি বেঙ্গালুরু এগিয়ে গেছিল, সেই জায়গা থেকে কোথাও নিজের একটা কামব্যাক করলো, যে সেভটা করেছে দ্যাট ওয়াজ ট্রুলি অ্যামাজিং সেভ। এবং তারপর যেভাবে ইন্টার কাশিকে নকআউটসের পরবর্তী রাউন্ডে নিয়ে গেল, আমার মনে হয় যে আজকে কোথাও টিম গেম, কোথাও একটা দেখিয়ে দেওয়ার মানসিকতা, কোথাও একটা অন্য লেভেলের এনার্জি, এবং অবশ্যই নিজেদের কোথাও ইন্ডিয়ান ফুটবলে একটা এক্সাম্পল সেট করা যেটা দরকার ছিল, সেটা ইন্টার কাশি করতে পেরেছে। মুম্বাই সিটি এফসি দ্বিতীয় ম্যাচটাতে অসাধারণ খেলছে। এখনও অবধি যা রেজাল্ট, সেই রেজাল্ট ওয়াইজ 4-0 মুম্বাই সিটি এফসি জিতছে, চেন্নাইয়ের এফসিকে হারাচ্ছে, যেটা খুব স্বাভাবিক। কারণ মুম্বাইয়ের প্লেয়ার আর চেন্নাইয়ের প্লেয়ার এবং টিমের যদি কম্পেয়ার করা হয়, তাহলে ডেফিনেটলি মুম্বাই অনেক বেটার টিম। কেন মুম্বাই ইন্ডিয়ান সুপার লিগে ভালো কিছু করতে পারলো না, এটা একটা রিসার্চের টপিক হওয়া দরকার। কারণ বিদেশি প্লেয়ারদের থেকে ইন্ডিয়ান প্লেয়ারদের যে কোয়ালিটি, সেটা আমি অন্তত অলওয়েজ বলি যে মুম্বাই এই সিজনে বেটার ছিল। বাট তারপরেও মুম্বাই খুব একটা আশানুরূপ কিছু করতে পারেনি। মুম্বাইয়ের অন্ততপক্ষে টপ সিক্সে যাওয়াটাও খুব একটা মানে খুবই লাকি যাওয়া হয়েছিল আমি বলবো। কিন্তু সুপার কাপে মুম্বাই সিটি এফসি কিছু করে দেখানোর টেন্ডেন্সি নিয়ে নেমেছে। এবং অন্ততপক্ষে প্রথম ম্যাচটা যেভাবে ওরা জিতলো ইন্টার কাশির বিপক্ষে, ডেফিনেটলি মুম্বাই সাবধানী হয়ে ফুটবলটা খেলবে। আর ইন্টার কাশিরও কিন্তু একটা, আবারও বলছি, পরবর্তী ম্যাচে কোয়ার্টার ফাইনালসে এক্সাম্পল সেট করার দিন আসবে। তো দেখা যাক, ইন্টারেস্টিং ম্যাচ হবে। কারণ দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালসে শুধুমাত্র আই লিগ থেকে একটা ক্লাবই থাকবে এবং অন্ততপক্ষে তাদের দিকে সবার নজর থাকবে। আপসেট বা অন্য কিছুভাবে আমি এই ম্যাচটাকে ডেফিনেটলি বলবো না। আমি ইন্টার কাশির একটা কি বলবো, আলটিমেট কোথাও বীরত্বের ম্যাচ হিসেবে আজকের এই ম্যাচটাকে দেখবো। অ্যান্ড এর আগে আমরা দেখেছি যে গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তারা প্রথম রাউন্ডে ছিটকে গেছে। বেঙ্গালুরু এফসি যারা প্রিভিয়াস রানার্স আপ, প্রিভিয়াস চ্যাম্পিয়ন, তারাও প্রথম ম্যাচে ছিটকে গেল। তো আরও অঘটন দুর্ঘটন অনেক কিছু হবে বলেই অন্ততপক্ষে মনে করা হচ্ছে। কাউকে খুব হট ফেভারিট ধরে নেওয়া
খুব ইজি হবে না, কারণ লিমিটেড রিসোর্স নিয়েও আজকে ইন্টারকাসির যে পারফরমেন্সটা করলো সেটা আমার মনে হয় যে অনেক টিম কিন্তু এখান থেকে দেখবে এবং কিছু একটা করে দেখানোর চেষ্টা করবে। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি মোহামেডান স্পোর্টিংয়ের কথা। মোহামেডান স্পোর্টিংয়ের কী টিম নামবে আমরা সিরিয়াসলি কেউ জানি না, ম্যাক্সিমাম জুনিয়র প্লেয়াররা রয়েছে। আমি যে টিমটা ট্রাভেল করলো সেখানে সামাদ আলী মল্লিক ছাড়া আমার নোটিশে আর খুব একটা কেউ চেনা পরিচিত প্লেয়াররা এলো না। রবি হাঁসদা সম্ভবত রয়েছে, সামাদ একমাত্র সিনিয়র প্লেয়ার, টিমের ক্যাপ্টেনও হবে, এবং মিঠুদা দেখলাম যে প্লেয়ারদেরকে নিয়ে ট্রেনে করে ট্রাভেল করেছে। তো মোহামেডান স্পোর্টিংয়ের একটা এনার্জি কাজ করতে পারে যে উই হ্যাভ টু ডু সামথিং, কারণ টিমের অবস্থা খুবই খারাপ। বাট দেখা যাক সেটা হয় কি না। আর দ্বিতীয় টিমটা অবশ্যই হতে পারে জামশেদপুর এফসি, যারা অনেক হার্ড ফাইট করেছিল ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু হয়নি ফাইনালি, তো তারাও একটা কিছু করে দেখানোর মানসিকতা নামবে। তৃতীয় টিম হতে পারে মোহনবাগান, কারণ মোহনবাগান অলরেডি এই সিজনে লটস অফ অ্যাচিভ করে ফেলেছে, সেই কারণে সিনিয়র পুরো টিম নেই, জুনিয়র প্লেয়ারদের সাথে সিনিয়র প্লেয়ারদের একটা মিক্সড টিম গেছে, এবং যে সিনিয়র প্লেয়াররা গেছে তাদেরকেও একটা করে দেখানোর জায়গা তৈরি করতে হবে যে আমরা যে কোথাও দায়িত্ব নিয়ে এসেছি বা টিম ম্যানেজমেন্ট আমাদের পাঠিয়েছে সেই জায়গাটা কিন্তু রাখতে হবে। তো আমি বলবো যে এই তিনটে টিমের দিকে আমি ডেফিনেটলি তাকিয়ে থাকবো, কারণ এরা বাকিদের থেকে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে অনেক কম শক্তি নিয়ে মাঠে নামবে এবং কোথাও একটা ভালো পারফরমেন্স তুলে ধরার চেষ্টা করবে। দেখা যাক কী হয়। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা অবশ্যই কিন্তু মোহনবাগানের দুটো ম্যাটার। নাম্বার ওয়ান, হঠাৎ করে আবারও একজন প্লেয়ারকে নিয়ে চর্চা শুরু হয়েছে, বহু জায়গাতে দেখলাম, এবং সেই মোতাবেক কমেন্টও আসতে শুরু করেছে, অ্যান্ড অনেকে পার্সোনালি মেসেজ পাঠিয়েছেন। আমি সিরিয়াসলি বলছি, এর আগে এই প্লেয়ারকে নিয়ে কথা বলেছি, জেমস আরভাইন, অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের কখনো ক্যাপ্টেন কখনো ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে তাকে আমরা দেখি, এবং বর্তমানে বুন্দেশ লিগাতে রয়েছে। তার টিম আপাতত বুন্দেশ লিগাতে থাকবে না, টুতে নেমে যাবে, সেটা পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট 2026-এর ওয়ার্ল্ড কাপ অবধি এই জেমস আরভাইন যে জায়গাতে রয়েছে, যে লেভেলে ফুটবলটা খেলছে সেখান থেকে ডাউনগ্রেড করবে না। এবার অনেকে বলবে তুমি আমার দেশের ফুটবলকে কোথাও বলে দিচ্ছ ডাউনগ্রেড করা, তাহলে আমি বলবো যে না, ন্যাচারালি আমি আমার দেশকে এখানে ছোট করছি না। মাথায় রাখতে হবে যে একটা প্লেয়ার জার্মানিতে খেলছে, সেই প্লেয়ারটা কেন ইন্ডিয়াতে আসবে? জার্মানির যে ফুটবল সিস্টেম, জার্মানির যে ফুটবল র্যাঙ্ক, জার্মানির যে ফুটবল কালচার, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে সেই প্লেয়ার ডেফিনেটলি আসার কথা ভাববে না, অন্ততপক্ষে যার সামনে একটা ওয়ার্ল্ড কাপের সুযোগ রয়েছে এবং তার দেশ তার উপর অনেকটা ভরসা করে রয়েছে। তো আমার মনে হয় যে জেমস আরভাইনের ব্যাপারটা শুধুমাত্র আলটিমেট একটা গিমিকের জন্য অনেকে সামনে নিয়ে আসছে। হ্যাঁ, মোহনবাগানের ইন্টারেস্ট হয়তো রয়েছে, মোহনবাগান অনেক সময় চেষ্টা করেছে অনেক সিজন ধরে, কিন্তু আবারও বলছি 2026-এর ওয়ার্ল্ড কাপ অবধি জেমস আরভাইন যদি নিজের কেরিয়ারের দিকে তাকায় তাহলে অবশ্যই সেই ইন্ডিয়ান সুপার লিগে আসার কথা ডেফিনেটলি ভাববে না। আফটার দ্য 2026 ওয়ার্ল্ড কাপ যদি তার আর ন্যাশনাল টিমে খুব একটা বড় ফিউচার না থাকে তাহলে হয়তো আমরা দেখতে পারি যে কোথাও সেই ইন্ডিয়ান সুপার লিগে এলো, বা অন্তত পক্ষে জার্মানির থেকে অনেক লোয়ার একটা কান্ট্রি যেখানে হয়তো স্যালারিটা অনেক বেশি পাবে, সেই জায়গাতে হয়তো নিজের কেরিয়ারটাকে সে নিয়ে যেতে পারে। আর লাস্ট যে প্লেয়ারের আপডেট দিয়ে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে জেসন কামিংস। আপাতত যতটুকু ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, রিলায়েবল কিছু জায়গা থেকে, যে জেসন কামিংসের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হতে চলেছে। জেসন কামিংসকে মোহনবাগান রাখতে চলেছে এবং তার ক্লজেই এটা রয়েছে যে মোহনবাগান যদি ট্রফি জিততে পারে, এবং সেখানে জেসন কামিংসের একটা মাত্রা রয়েছে যে এই লেভেল অবধি যদি জেসন কামিংস পারফরমেন্স করতে পারে অটোমেটিক কিন্তু সেই যে কন্ট্রাক্ট এক্সটেনশন সেটা কিন্তু ট্রিগার হয়ে যাবে। আর যদি ধরে নাও যে সেটার কাছাকাছি গিয়েও জেসন কামিংস থেমে যেত, যে আমি সাপোজ বলছি ধরো 7-8টা গোল করতে হবে, টোটাল হয়তো 12-13টার মতো গোল কন্ট্রিবিউশন রাখতে হবে, যেহেতু এতজন ফরওয়ার্ড রয়েছে টিমের মধ্যে, সবাইকে তো 20টা টার্গেট দিয়ে দিলে হবে না, ডেফিনেটলি সেটা অ্যাচিভ কেউই করতে পারবে না, খুব টাফ হয়ে যাবে, এতজন প্লেয়ারের মধ্যে কম্পিটিশন রয়েছে। ধরে নাও 12 কি 13, যদি সেটা জেসন কামিংস টোটাল 10-এ গিয়ে থেমে যেত, তার থেকে বেশি কন্ট্রিবিউশন রয়েছে, টোটাল যা গোল কন্ট্রিবিউশন সেটা সব থেকে বেশি জেসন কামিংসের রয়েছে, গোল এবং অ্যাসিস্ট সব দিক থেকে মিলিয়ে দেখলে। তো সেটা হলেও কিন্তু খুব কাছাকাছি গিয়ে রিচ করলেও কিন্তু জেসন কামিংসকে মোহনবাগান এক্সটেনশন দিত, মোহনবাগান জেসন কামিংসকে ধরে রাখবে, এটা প্ল্যান আগে থেকেই ছিল। এবার সেটা অফিসিয়ালি কিন্তু কমপ্লিট হয়ে গেল, শুধুমাত্র পেন পেপার সিগনেচার, সেটা জেসন কামিংস অবশ্যই ফিরে আসার পর গ্র্যান্ড ওয়েতে হয়ে যাবে, কোনো চাপের কিছু নেই। 2025-26 সিজন অবধি চুক্তি ছিল, সম্ভবত 2026-27 অবধি চুক্তি বাড়তে চলেছে। আবারও বলছি সেখানে আরও একটা +1 ইয়ারের অপশন থাকছে, কারণ যতদিন অবধি নিজের এজকে মেনটেন করে জেসন কামিংস ভালো পারফরমেন্স মোহনবাগান জার্সিতে তুলে ধরবে, মোহনবাগান কিন্তু তাকে চেঞ্জ করার পক্ষপাতী ততদিন থাকবেন না। কারণ এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা খুবই কিন্তু একটা ডিরেক্ট স্ট্র্যাটেজি,
সেখানে খুব একটা প্যাঁচালো স্ট্র্যাটেজি, খুব মিক্স কোনো ব্যাপার, বিভিন্ন রকম মিউচুয়াল ব্যাপার এরকম থাকছে না। ডিরেক্ট স্ট্র্যাটেজিটা কি? না, প্লেয়ার যদি পারফরমেন্স করে, সেই প্লেয়ারের থেকে যদি আল্টিমেট টিমের যে গোলটা রয়েছে, যে একটা টার্গেট রয়েছে, সেই টার্গেটটা যদি টিমের অ্যাচিভ হয়ে যায়, তাহলে সেই প্লেয়ারকে নিয়ে, সেই প্রজেক্টটা নিয়ে টিম এগিয়ে যাবে। এবং এই যে একটা প্লাস পয়েন্ট, একটা সেট অফ প্লেয়ার্সকে ধরে রাখা, শুধুমাত্র বিদেশি প্লেয়ার না, একটা বড় ডোমেস্টিক ইউনিটকেও ধরে রাখা, আমার মনে হয় সেটাই কিন্তু মোহনবাগানের সাকসেসের রাস্তা তৈরি করবে। যে কিভাবে একটা টিম দিনের পর দিন এই সাকসেসটা দিতে পারে, কোথাও একটা এই যে একটা ইউনিট, কোথাও একটা কোর টিমকে ধরে রাখা, আমার মনে হয় যে এটা তার সবথেকে বড় ইউএসপি। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে জেসন কামিন্স কিন্তু একটা বিরাট বড় পার্ট। লাস্ট দুটো সিজনে যে পারফরমেন্সও তুলে ধরলো, সেখানে দাঁড়িয়ে আরও দুটো তিনটে সিজন আমরা বলতেই পারি যে জেসন কামিন্স এবং মোহনবাগানের যে জার্নিটা সামনের দিকে রয়েছে, সেটা খুব হ্যাপিলি কিন্তু এগিয়ে যাবে। এবং মোটামুটি সেটার এন্ডিং যখন হবে, তখন জেসন কামিন্সের নামটা মোহনবাগানের যারা আপকামিং জেনারেশন ফ্যান্স রয়েছে, তারা বহুদিন মনে রাখবে। এখন যারা রিসেন্ট টাইমে ধরো ফুটবল দেখে, তারা যেভাবে, আমি বলবো যে ইগরের কথা মনে রেখেছে, যেভাবে ব্যারেটোর কথা মনে রেখেছে বলবো না, মানে মনে করে, ব্যারেটোর কথা মনে করে, যেভাবে সনি নর্ডের কথা মনে করে, ঠিক একইভাবে আমার মনে হয় যে দিমিত্রিয়স পেত্রাতস, জেসন কামিংস, এদের কথা কিন্তু ফিউচার জেনারেশন ডেফিনেটলি রিমাইন্ড করবে। সেরকমই একটা এক্সাম্পল মোহনবাগান ম্যানেজমেন্ট সেট করতে চাইছে। যাই হোক, এর বেশি আর কিছু আজকের এই ভিডিওটাতে বলার মতো নেই। আর চারিদিকে যে ঘটনা ঘটছে, বিশেষ করে কালকে যে ঘটনা কাশ্মীরে ঘটেছে, কমিউনিটিতে অবশ্যই পোস্ট করেছি নিজেদের যা কিছু শোক বার্তা, নিজেদের ভারাক্রান্ত মনের যা কিছু বলার সেটা বলেছি। কিন্তু হ্যাঁ, এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা যারা খুব সাধারণ নাগরিক, তাদের একটা যে অসহায় ছবি, সেটাও কিন্তু ফুটে উঠছে। কারণ যারা চলে গেলেন, তাদের মধ্যে যেমন খুব সাধারণ নাগরিক ছিলেন, তাদের মধ্যে এমনও মানুষ ছিলেন যারা কিন্তু বিভিন্ন টপ গভর্নমেন্ট অফিসিয়ালস পোস্টে ছিলেন। তো জীবনটা না কারোর জন্য নিরাপদ নয়। আমি বলতে হয়তো আমাদের কষ্ট হচ্ছে, হয়তো কোথাও গিয়ে একটা বুকের মধ্যে ধাক্কা লাগছে, কিন্তু আমরা কেউই হয়তো নিরাপদ নই। কখন, কোন সময়ে, কার জন্য কীরকম বিপদ কোথা থেকে নেমে আসবে, আমরা সিরিয়াসলি জানি না। তো এই কারণেই যতদিন ভালোভাবে থাকা যায়, যেভাবেই ভালোভাবে থাকা যায়, সেইটুকুই চেষ্টা করতে হবে। আর যারা চলে গেল, তাদেরকে তো কোনোদিন ফেরত পাওয়া যাবে না। তাদের পরিবার যেন ভালো থাকে, তাদের পরিবারকে লড়াই করার যেন সমস্ত শক্তি ওপরওয়ালা ভগবান তিনি যেন দিতে থাকেন, এইটুকু প্রার্থনা করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।